গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 9th অগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক চেকআপ। দেখো, আজকে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 8:45 তোমাদের ডেলি ম্যাথ বুস্টার 78, আর 9:30 তোমাদের আজকে WBPKP ইংলিশ ক্লাস যেরকম হয় কেস স্টাডিতে, 10:30টার সময় জিকে ঝালাই, আর 7টার সময় তোমাদের থাকছে জিকে অভিযান, আর সকাল 11:30টার সময় তোমাদের লাইভ কেস স্টাডিতে থাকবে আজকে হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ নেক্সট চ্যাপ্টারের মক টেস্ট। সমস্ত লিঙ্ক তোমাদের টেলিগ্রামে আমি শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে অবশ্যই সবাই জয়েন করে নিও প্রত্যেকটা ক্লাসে। আর আমাদের পিডিএফগুলো আমাদের অ্যাপের ইবুক সেকশনে পাবে, আর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে থেকে গিয়ে তোমরা সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। দেখো, আজকের প্রথম প্রশ্নই বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। বুদ্ধদেব ভট্টাচার্য ইনি সম্প্রতি মারা গেছেন। ইনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? অবশ্যই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ইনি একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য। 2000 থেকে 2011 সাল পর্যন্ত ইনি পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী ছিলেন। 1977 থেকে 82 ইনি পশ্চিমবঙ্গের রাজ্য তথ্য আর জনসংযোগ বিভাগ, যেটা পরবর্তীতে তথ্য সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়, তো সেই রাজ্য তথ্য এবং জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপর 1987 থেকে 96 ইনি ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগরোন্নয়ন বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। 1991 থেকে 93 ইনি আবারও ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ, পুর আর নগর উন্নয়ন বিভাগ এইগুলোর দায়িত্বতে থাকতেন। 1994 ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ এগুলোর দায়িত্বে ছিলেন। 1996 তিনি ভারপ্রাপ্ত মন্ত্রী স্বরাষ্ট্র বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ আর তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। 1999 উপমুখ্যমন্ত্রী হন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী। নভেম্বরের 6-2000 ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। আবার মে 18, 2001 ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন। 2006 চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন, এবং 2022 সালে তিনি পদ্মভূষণ লাভ করেছিলেন, কিন্তু সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। 2024 8ই আগস্ট কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি প্রয়াত হন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 80 বছর। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি পিএসসি ক্লার্কশিপের টেস্ট সিরিজের কথা সবাইকে বলে দিই। তোমরা এই টেস্ট সিরিজটা যারা যারা ব্যাচে এনরোল নেই তারা জয়েন করো, যারা যারা ব্যাচে এনরোল্ড আছো তাদেরকে 20টা মক টেস্ট অলরেডি দেওয়া আছে, শিডিউল করা আছে, নির্দিষ্ট ডেটে তোমরা দিতে পারবে। আর যারা এটা এনরোল করে নেবে তোমাদের কাছে 20টা মক টেস্ট ওপেন হয়ে যাবে, তোমরা যতবার খুশি 6 মাসের মধ্যে দিতে পারো। এর প্রাইস তোমার যেটা রয়েছে এখানে তোমাদের ডিসকাউন্ট করে এটাই এখন রাখা হয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করে নিতে পারো। উপরে এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও, বা অ্যাপের টেস্ট সিরিজে গেলেই তোমরা এই মক টেস্ট দেখতে পাবে। কেমন? আর যদি ব্যাচে কেউ জয়েন করতে চাও WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষার ব্যাচে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া আমাদের পরিবর্তন ব্যাচ কোর্স রয়েছে সমস্ত WBP এবং কেপি পরীক্ষার জন্য। SSC ফাউন্ডেশন ব্যাচ রিসেন্টলি স্টার্ট হয়েছে, প্রাপ্তি, আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট তোমাদের স্টার্ট হয়েছে। দুটোর কম্বাইন্ড ব্যাচও রয়েছে, বা আলাদা করে ম্যাথ, GI, ইংলিশ, সায়েন্স বা জেনারেল স্টাডিজের ফাউন্ডেশন ব্যাচ এগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল। তো এখানে এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, প্যারিস 2024 অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল কোন পদক জিতেছে? প্যারিস 2024 অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল জিতেছে ব্রোঞ্জের পদক। প্যারিসের ইয়েভেস ডু মনোইর স্টেডিয়ামে তৃতীয় স্থানের ম্যাচে স্পেনকে 2-1 গোলে পরাজিত করে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে প্যারিস 2024 অলিম্পিকে। লিস্ট অফ হকি মেডেলস অ্যাট দ্য অলিম্পিক্স আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আরও একবার সবাই দেখে নাও। আমস্টারডাম 1928 ভারতীয় হকি দল প্রথম গোল্ড পায়, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে 1932, 36, 48, 52 এবং 56-তে তারা গোল্ড পায় পরপর। তারপরে রোম 1960-এ আবার সিলভার, তারপর আবার গোল্ড পায় 1964-তে, তারপরে আবার গোল্ড পায় 1980-তে, এবং 2020-তে ব্রোঞ্জ পেয়েছিল টোকিও অলিম্পিকে, প্যারিসে ব্রোঞ্জ। যে কটা তোমাদেরকে গোল দাগ দিলাম বা স্টার দিলাম এগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসে খুব। তারপরে SA20 লিগের লিগ অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
SA-20 লিগের অ্যাম্বাসাডার হয়েছেন দীনেশ কার্তিক। প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে SA-20 লিগের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। 8 অগস্ট 2024 এটা ঘোষণা করা হয়েছে। তো এখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট আমাদের এটাই যে প্রথম ভারতীয় খেলোয়াড় ইনি, যিনি দক্ষিণ আফ্রিকার T20 টুর্নামেন্টের জন্য এই ভূমিকা গ্রহণ করেছেন। তারপরে উত্তরপ্রদেশ আর বিহারে সম্পন্ন হওয়া নমামি গঙ্গে মিশন 2.0 প্রকল্পের জন্য মোট বরাদ্দকৃত পরিমাণ কত? তো এক্ষেত্রে 920 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গে মিশন 2 এর অধীনে 20 অধীনে 4টে বড় প্রকল্প চালু করেছে, যার টোটাল ভ্যালু হচ্ছে 920 টাকা, মানে 920 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই প্রকল্পগুলোর লক্ষ্য হচ্ছে 145 মেগালিটার দ্বারা, মানে প্রতিদিন আর কি নিকাশি শোধন ক্ষমতা বৃদ্ধি করা, 100 মেগালিটার জল। ঠিক আছে। প্রাথমিক লক্ষ্য গঙ্গা আর এর উপনদীর জলের গুণমান আরও উন্নত করা। তারপরে পশ্চিমবঙ্গের কোথায় কয়লা থেকে কৃত্রিম প্রাকৃতিক গ্যাস SNG প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? তো এটা রানীগঞ্জের, পশ্চিমবঙ্গের একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বলতে পারো। পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা থেকে কৃত্রিম প্রাকৃতিক গ্যাস বা সিনথেটিক ন্যাচারাল গ্যাস বা SNGর ফুল ফর্ম হচ্ছে সিনথেটিক ন্যাচারাল গ্যাস। তো এই প্ল্যান্ট স্থাপন করা হবে, যেটা প্রতি ঘন্টায় 80,000 নর্মাল কিউব মিটার মানে এই সিনথেটিক ন্যাচারাল গ্যাস উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। বার্ষিক উৎপাদন 633.6 নর্মাল কিউবিক মিটার্স হবে। আর প্ল্যান্টের জন্য কয়লা সরবরাহ করবে কোল ইন্ডিয়া লিমিটেড। প্রকল্পটা কোল ইন্ডিয়া লিমিটেড আর গেল ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটা সহযোগিতামূলক প্রকল্প। আর এই উদ্যোগটা জাতীয় কয়লা গ্যাসীকরণ মিশনের অংশ। কেননা আমরা কিছুদিন আগেই দেখেছি 2030 সালের মধ্যে 11.7 মিলিয়ন টন এটা হতে পারে, যেটা বর্তমানে প্রতি বছর 6.7 মিলিয়ন টন বেড়েছে আর কি। তো কয়লা গ্যাসীকরণ, দেখো এখানে এই কৃত্রিম প্রাকৃতিক গ্যাস বা SNG বা সিনথেটিক ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে একটা জ্বালানি গ্যাস, যেটা প্রাথমিকভাবে মিথেন সমন্বিত প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে রাসায়নিক উৎপাদনে ব্যবহৃত হয়। আর কয়লা গ্যাসীকরণের তাৎপর্য কি? দেখো, ইস্পাত কোম্পানি যেগুলো আছে সেগুলো সাধারণত তাদের উৎপাদন প্রক্রিয়ায় কোকিং কয়লা ব্যবহার করে। তো বেশিরভাগ কোকিং কয়লা আমদানি করা খুব ব্যয়বহুল। তো তার খরচ কমাতে গাছপালা শিংগাছ ব্যবহার করতে পারে, যেটা কোকিং কয়লার জায়গায় কয়লা গ্যাসিফিকেশন প্ল্যান্ট থেকে আসে। তো এই প্রাথমিকভাবে এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, রাসায়নিক ফিউজ স্টক উৎপাদন করতে। তো কয়লা গ্যাসীকরণ থেকে প্রাপ্ত হাইড্রোজেন বিভিন্ন কাজেও ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যামোনিয়া তৈরি করা, হাইড্রোজেন অর্থনীতিকে শক্তি দেওয়া। তারপরে ফরচুন গ্লোবাল 500 এর তালিকায় সর্বোচ্চ স্থান অধিকারী ভারতীয় কোম্পানি কোনটা? রিলায়েন্স ইন্ডাস্ট্রি সর্বোচ্চ স্থান অধিকার করেছে ফরচুন গ্লোবাল 500 তালিকা, যেটা ফরচুন কোম্পানি পাবলিশ করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফরচুন গ্লোবাল 500 তালিকায় সর্বোচ্চ র্যাঙ্কযুক্ত ভারতীয় কোম্পানি হয়েছে। 2024 সালের র্যাঙ্কিংয়ে রিলায়েন্স 2 ধাপ উপরে উঠেছে, 86তম স্থানে পৌঁছেছে। 2024 র্যাঙ্কিংয়ে 9টা ভারতীয় কোম্পানি রয়েছে, যার মধ্যে 5টা সরকারি খাতের। SBI 57 স্থান উপরে উঠে 178তম স্থানে আছে। ফরচুন গ্লোবাল 500 তালিকায় বিশ্বের শীর্ষ 3টে কোম্পানি হচ্ছে তোমার ওয়ালমার্ট, অ্যামাজন, স্টেট গ্রিড। তারপরে ন্যূনতম সমর্থন মূল্যে মিনিমাম সাপোর্ট প্রাইজে সব ফসলের সংগ্রহের দিক থেকে দেখতে গেলে বা সব ফসলের সংগ্রহের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম রয়েছে? তো এখানে প্রথম হচ্ছে তোমার হরিয়ানা, ন্যূনতম সমর্থন মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইজে ফসল সংগ্রহের দিক থেকে। এটা সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী ন্যূনতম সমর্থন মূল্যে আর কি রাজ্যের সমস্ত ফসল সংগ্রহের কথা ঘোষণা করেছেন। ন্যূনতম সমর্থন মূল্যে সমস্ত ফসলের সংগ্রহের জন্য এই দেশের মধ্যে প্রথম হয়েছে এটা। কভারেজ 14টা ফসল থেকে 23টা ফসলে প্রসারিত হয়েছে আর কি। এই ব্যবস্থাগুলোর লক্ষ্য হরিয়ানার কৃষি সম্প্রদায়কে আর্থিক ত্রাণ আর সহায়তা প্রদান করা। এই মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সমর্থন মূল্য হচ্ছে সরকার কর্তৃক নির্দিষ্ট কিছু কৃষি পণ্যের জন্য নির্ধারিত ন্যূনতম মূল্য, যেখানে খোলা বাজারের দাম খরচের চেয়ে কম হলে পণ্যগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হয়। খাদ্যশস্যের ন্যূনতম সমর্থন মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস কার দ্বারা নির্ধারিত হয়? এটা নির্ধারিত হয় কৃষি খরচ আর মূল্য কমিশনের উপরে। তারপরে ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া বাদাইন জার্ন মরুভূমি কোথায় রয়েছে? বাদাইন জার্ন মরুভূমি এটা রিসেন্টলি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পেয়েছে, এটা রয়েছে চীনে। এটা চীনের একটা মরুভূমি, যেটা গানসু নিংজিয়া, ঠিক আছে, এই জায়গাতে রয়েছে অ্যাকচুয়ালি। তো আভ্যন্তরীণ মঙ্গোলিয়া প্রদেশ জুড়ে বিস্তৃত 49,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। আয়তনে এটা চীনের 3য় বৃহত্তম মরুভূমি।
2024 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করা হয়েছে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেল আর কি এটা, ঠিক আছে। আচ্ছা, সম্প্রতি কোথায় সর্বোচ্চ সংখ্যক মানুষ ডমরু বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? তো এটা হয়েছে উজ্জয়িনীতে। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে এটা হয়েছে, 1,500 জন ডমরু বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। তারপরে জ্যাভলিন থ্রো ডে কবে পালন করা হয়? জ্যাভলিন থ্রো ডে এটা পালন করা হয় 7 অগস্ট। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এই 7 আগস্ট 2024 চতুর্থ জ্যাভলিন থ্রো ডে উদযাপন করেছে। 2021 সালে টোকিওতে অ্যাথলেটিক্সে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়ার সম্মানে এই দিনটা প্রথম পালিত হয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর পালন করা হচ্ছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি রয়েছেন আদিলে যে সোমারিওয়ালা, প্রতিষ্ঠিত হয় 1946-এ এবং সদর দপ্তর নতুন দিল্লিতে। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? এর উত্তর হয়ে যাবে হর্যঙ্ক বংশ। নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়? কোন রাজ্যে ভারতের প্রথম আবর্জনা ক্যাফে রয়েছে বা তৈরি হয়েছে? ঠিক আছে, তো এগুলো আমাকে শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 অগস্ট 2024 এ আমাদের প্রশ্ন কি ছিল? কোন ভারতীয় কুস্তিগিরকে 2024 প্যারিস অলিম্পিকে অতিরিক্ত ওজনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল? ভিনেশ ফোগাট। বিমস্টেক বিজনেস সামিট কোন দেশ আয়োজন করেছে? ভারত। জুন 2024 পর্যন্ত পিএম কুসুম যোজনা থেকে উপকৃত কৃষকের মোট সংখ্যা কত? 4,11,222 জন। কে ই এভিডেন্স, ন্যায় সেতু, ন্যায় শ্রুতি, ই সামন্স অ্যাপ চালু করেছে? অমিত শাহ। জাতীয় জলবায়ু পরিবর্তন কর্ম পরিকল্পনার অধীনে গ্রিন ইন্ডিয়া মিশনের মূল উদ্দেশ্য কি? বনভূমি রক্ষা, পুনরুদ্ধার এবং বৃদ্ধি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে? মোহাম্মদ ইউনূস। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের পূর্ণকালীন ডিজিপি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আর সোয়াইন। ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া মেলকা কুন্টুরে অ্যান্ড পালচিত এটা কোথায় রয়েছে? ইথিওপিয়া। ভারতের কোন টাইগার রিজার্ভে প্রথমবার দুটো ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ দেখতে পাওয়া গেছে? বন্দিপুর টাইগার রিজার্ভ। হিরোশিমা দিবস কবে পালিত হয়? 6 আগস্ট। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।